হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অপরজিৎ পাঠশালা। আজ আমরা পড়ব ক্লাস 9 ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় পরিমাপ সম্পর্কে। চলো দেখিনি এবার একটা গল্প। ধরো এই ছেলেটা একটা দোকানে যাচ্ছে কিছু জিনিসপত্র আনার জন্য। সে দোকানদারকে বললো যে আমাকে এত কিলোগ্রামের আটা দাও, তো 1.5 কিলোগ্রামের আটা দিল। তারপর বললো 1.5 কিলোগ্রামের ডাল দাও, বা যে কোনো জিনিস সে নিচ্ছে। তারপর সে জিনিসপত্র নিয়ে দোকান থেকে বাইরে বেরিয়ে এলো। হঠাৎই আস্তে আস্তে তার একটা মেয়ের সাথে দেখা হলো। তো ছেলেটার মধ্যে খুবই খুশি, কারণ এই বয়সটা তোমরা তো বুঝতেই পারবে যে একটা ছেলে একটা মেয়ে বা একটা মেয়ে একটা ছেলের মধ্যে কীরকম খুশি একটা আসে। তো মেয়েটা যখন ছেলেটার সঙ্গে কথা বললো, দুজনেরই খুবই খুশি। হঠাৎ মেয়েটা তারপর চলে গেল, ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাকে দেখতে থাকলো। তারপর দেখা গেলো যে একটা পাখি ছেলেটার গায়ে একটা পটি করে দিল এবং ছেলেটা খুবই রেগে গেল। তো দেখো, এই যে প্রথম অবস্থায় ছিল ছেলেটা খুশি হয়েছিল বা আনন্দ হয়েছিল, তার কতটা আনন্দ হয়েছিল তুমি বলতে পারবে? যে 1 কিলোগ্রাম আনন্দ হয়েছিল, 500 গ্রাম আনন্দ হয়েছিল, 5 কিলো আনন্দ হয়েছিল? বা সেকেন্ড যখন সিনারিও হলো, যখন ছেলেটা রাগ করলো, কত রাগ করলো? 2 কেজি রাগ করেছে, 5 কেজি রাগ করেছে, 3 কেজি রাগ করেছে? এগুলাকে বলতে পারবো বা এই জিনিসগুলোকে আমরা পরিমাপ করতে পারবো না। কিন্তু যখন দোকানদারটা তাকে ওজন করে দিচ্ছিল যে 1.5 কিলোগ্রামের চাল নিয়েছে বা 1.5 কিলোগ্রামের আটা নিল, তাহলে সেটা আমরা পরিমাপ করতে পারলাম। আচ্ছা দেখবে তোমাদের পাশেই কোনো লোক দৈর্ঘ্য পরিমাপ করছে, দেখবে ঘর দুয়ারের সময় কপাট পরিমাপ করে ফিতা দিয়ে, জমি পরিমাপ করে ফিতা দিয়ে, তাহলে সেগুলো তো আমরা পরিমাপ করতে পারছি। তাহলে তারপর দেখো যে তোমরা নিজেরাই দেখবে যখন তোমরা কোথাও ওজন করো, তোমরা নিজের ওজনটাকে পরিমাপ করতে পারছো। এছাড়া তুমি তোমার হাইটটা যখন পরিমাপ করো, তো সেগুলোকে তুমি পরিমাপ করতে পারছো। তাহলে পৃথিবীতে এমন কিছু বস্তু আছে যেগুলোকে পরিমাপ করা যায় না, আবার এমনও অনেক বস্তু আছে যেগুলোকে পরিমাপ করা যায়। তাহলে যে সমস্ত বস্তুগুলোকে পৃথিবীতে পরিমাপ করা যায় সেগুলোকে বলা হয় ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি। ক্লিয়ার হয়েছে? তাহলে যে সমস্ত প্রাকৃতিক বিষয়কে পরিমাপ করা যায় তাদেরকে বলা হয় ভৌত রাশি। উদাহরণ কী কী? উদাহরণ হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, সময়, গতিবেগ, উষ্ণতা, এগুলো হচ্ছে ভৌত রাশির উদাহরণ, কারণ এগুলো আমরা পরিমাপ করতে পারি। দেখো এই একটা এখানে আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রে আমরা দৈর্ঘ্য পরিমাপ করলাম, কত হলো? 45 মিটার। আবার প্রস্থ পরিমাপ করলাম, কত হলো? 30 মিটার। তাহলে সেগুলো তো আমরা পরিমাপ করতে পারছি। এই ধরো সময়, একটা ঘড়ি দিয়ে সময় চলছে, তাহলে সেটাকেও আমরা পরিমাপ করতে পারছি। এবার আসছি ভৌত রাশির প্রকারভেদ সম্পর্কে। ভৌত রাশিকে 2 ভাগে ভাগ করা হয়, একটা মান ও দিক অনুসারে আর একটা হচ্ছে একক অনুসারে। মান ও দিক অনুসারে আবার সেটাকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। এবং একক অনুসারে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মৌলিক একক, একটা হচ্ছে লব্ধ একক। তো চলো জেনে নেওয়া এবার স্কেলার রাশি সম্পর্কে। স্কেলার রাশি কাকে বলে? ধরো যে সমস্ত রাশি শুধুমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই, তাদেরকে স্কেলার রাশি বলা হয়। তো এখানে দেখো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আমরা যাচ্ছি, তো আমি এই রাস্তা হয়ে যেতে পারি, তো কাল আমার মনে গেলো যে না, আমি আজ একটু রাস্তা চেঞ্জ করব, আমি একটু ঘুরে যাব, তাহলে আমি সেটাও করতে পারি। তাহলে কেমন করে? ধরো আমি এই রাস্তা হয়ে এইভাবে যাচ্ছি, এভাবে আমি ঘুরে যেতে পারি। হয়তো আমার যেটা আমি 42 কিলোমিটার যাচ্ছিলাম, এটা এখন আমাকে 50 কিলোমিটার যেতে হবে, কিন্তু যেতে পারি আমি। বা কাল ধরো আমি এই দিকটা আমি ঘুরে আসতে পারি, এইভাবে ঘুরে আসতে পারি, সেটা হয়ে গেল আমার 32 কিলোমিটার। তাহলে এই যে জিনিসটা করছি, এই যে আমি যাচ্ছি, যে কোনো পথে যাই, সেটাতে আমার কোনো দিকের কোনো প্রয়োজন পড়ছে না। আমি যে কোনো দিকে যেতে পারি, আমার তো নির্দিষ্ট কোনো দিকে বলে দেয়নি যে আমাকে এই দিকটাতে যেতে হবে, এই দিকটা নিয়ে গেলে তুমি পৌঁছতে পারবে না। আমি যে কোনো দিকে যেতে পারি, আমার কোনো দিক কোনো নির্দেশ করে নেই। আমি কাল এই দিকটা না হয় আমি পেছন দিকে ঘুরে যেতে পারি, আমার যেটা ইচ্ছে যেতে পারি, আমি শুধু একটা মান পাবো, আমার তো দিকের কোনো প্রয়োজন পড়ছে না। তাহলে এটাই হচ্ছে স্কেলার রাশি। যে সমস্ত রাশি শুধুমাত্র মান আছে কিন্তু দিক নেই, তাকেই বলা হয় স্কেলার রাশি। যেমন ধরো উদাহরণ কী হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, আয়তন, এগুলো হচ্ছে তার উদাহরণ। দেখো এখানে একটা আয়তক্ষেত্র আছে, প্রথমে আয়তক্ষেত্রে আমি দৈর্ঘ্য পরিমাপ করলাম, কত হলো? 45 মিটার। তো আমি দৈর্ঘ্যটা যে পরিমাপ করছি, সেই দৈর্ঘ্যটা এইখান থেকে ফিতা লাগালাম, এদিক থেকে ফিতা ধরে এইদিকে মাপলাম, তাহলে এই দিক থেকে ফিতা ধরে এইদিকে মাপলাম, কত দৈর্ঘ্য পেলাম? 45 মিটার। আবার যদি আমি ফিতাটা উল্টোভাবে ধরি, এই দিক থেকে ধরে যদি আমি এইদিকে বসিয়ে মাপি, তাও তো আমি একই মাপ পাবো। আমার এটা জন্য কি কোনো দৈর্ঘ্যের দিকের কোনো প্রয়োজন পড়ছে না? এই দিক দিকে আমি এদিকে যদি এদিক দিয়ে বসিয়ে মাপি, তাহলে আমি বেশি দৈর্ঘ্য পাবো, আমি যদি এদিক থেকে বসিয়ে মাপি, তাহলে আমি কম দৈর্ঘ্য পাবো। এটা তো কোনো মান হচ্ছে না। ধরো যখন প্রস্থটা পরিমাপ করছি, আমি এই দিক থেকে এইদিকে ফিতে বস করালাম, আমি যা মান পাবো, আমি এই দিক থেকে ফিতে বস করালে আমি তাই মান পাবো। অর্থাৎ আমার এখানে প্রয়োজন হচ্ছে যে আমার কোনো দিকের প্রয়োজন হচ্ছে না, আমার শুধু একটা মানের প্রয়োজন হচ্ছে। তাই স্কেলার রাশি কাকে বলছে? যে সমস্ত রাশি শুধুমাত্র মান আছে, কোনো দিক নেই, তাকে বলা হয় স্কেলার রাশি।
এবার আসি ভেক্টর রাশি সম্পর্কে। তা যে সমস্ত রাশির মান ও অভিমুখ উভয় আছে তাকে বলে ভেক্টর রাশি। মান ও অভিমুখ বলতে দিক। ধরো ক্লিয়ার হয়ে যাবে দেখো ব্যাপারটা। এই এ আর বি, আমি প্রথম একটা রাস্তা গেলাম 7 কিলোমিটার রাখলো, আমি পরের দিন এ থেকে বি গেলাম, সেটা হলো 15 কিলোমিটার। আমি বললাম যে আজকের দিনে আমি এ থেকে বি পয়েন্টে যাব, কিন্তু সবচেয়ে কম রাস্তায় যাব। আমার খুব তাড়া আছে, আমি সবচেয়ে কম যে রাস্তাটা অতিক্রমণ করতে হবে আমি সেটাই যাব। তো সবচেয়ে কম যে রাস্তাটা যদি আমাকে অতিক্রমণ করতে হয় তাহলে কোন রাস্তাটা যেতে হবে? একমাত্র এই রাস্তা আছে। এই রাস্তা ছাড়া তো আমি যেতে পারবো না সবচেয়ে কম দূরত্ব। আমি এই রাস্তা হয়ে যেতেই পারি, কিন্তু আমি কি এই 7 কিলোমিটার চেয়ে কম দূরত্বের জায়গাটা পৌঁছতে পারবো না। কম দূরত্বে পৌঁছতে গেলে কী করতে হবে? আমাকে এই নির্দিষ্ট দিকে এ থেকে এই দিকটাতে যেতে হবে এবং এই রাস্তাটাই নিতে হবে। তখন হচ্ছে আমার 5 কিলোমিটার পড়ছে ধরো। তাহলে এখানে কি হচ্ছে, আমি একটা মান পাচ্ছি 5 কিলোমিটার, এটা তো আমি একটা মান পাচ্ছি, তার সাথে সাথে আমাকে একটা অভিমুখ বা দিকও দরকার পড়ছে যে আমাকে এই দিকটাতেই যেতে হবে। এই দিকে যদি আমি না যাই তাহলে কিন্তু আমি এই রাস্তাটা পাবো না বা এই শর্ট রাস্তাটা পাবো না। তাহলে কি হচ্ছে, আমার মানও প্রয়োজন পড়ছে এবং এই যে দক্ষিণ পূর্ব দিকে যাচ্ছে আমার দিকেরও প্রয়োজন পড়ছে। এটাই হচ্ছে ভেক্টর রাশি। তাহলে যে সমস্ত রাশির মান ও অভিমুখ দুই আছে তাকেই বলা হয় ভেক্টর রাশি। ধরো আরেকটা উদাহরণ দিয়ে বলছি, ক্লিয়ার হয়ে যাবে। ধরো এখানে কয়েকটা পাহাড় আছে, আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাব। তাহলে প্রথমে আমি এই রাস্তা নিলাম 3 কিলোমিটার, তারপর আমি এই রাস্তা নিলাম। তাহলে কত কিলোমিটার যেতে হলো আমাকে? 3 + 4 7 কিলোমিটার। আমি বললাম যে এমন একটা রাস্তা বলে যাতে আমাকে 7 কিলোমিটার না যেতে হয়, আমি হচ্ছে কম রাস্তায় যাব। তাহলে বলছে একটা তো রাস্তা আছে, সেই রাস্তাটা হচ্ছে এই রাস্তা, কিন্তু তোমাকে এই রাস্তায় যেতে হলে তোমাকে এই নির্দিষ্ট দিকেই যেতে হবে। তুমি কিন্তু নিজের মতো খামখেয়ালি এই দিকে নামবে তারপর এই দিকে যাবে, এরকম দিক পাবে না। তাহলে তোমাকে এই রাস্তা নিতে গেলে তোমাকে এই দিক থেকে এই দিকে এই নির্দিষ্ট দিকেই যেতে হবে। নির্দিষ্ট দিকে যদি না যাও তাহলে এই রাস্তায় পৌঁছবে না। তাহলে কি হচ্ছে, মান কত পাচ্ছি? 5 কিলোমিটার, আর এই দিকটাও প্রয়োজন পড়ছে। তাহলে এখানে মানও আছে এবং দিকও আছে। তাহলে ভেক্টর রাশি কাকে বলে? যে সমস্ত রাশির মান ও দিক উভয় আছে তাকে বলা হয় ভেক্টর রাশি। উদাহরণ কী কী? উদাহরণ হচ্ছে সরণ, বেগ, ত্বরণ, বল ইত্যাদি হচ্ছে ভেক্টর রাশির উদাহরণ। স্কেলার রাশি ও ভেক্টর রাশির পার্থক্য দেখো, তোমরাই বলতে পারো প্রথমে পার্থক্যটা কি। স্কেলার রাশির মান আছে কিন্তু অভিমুখ নেই, ভেক্টর রাশির মান ও অভিমুখ দুই আছে। স্কেলার রাশির যোগ বিয়োগ সাধারণত বীজগণিতিক নিয়মে হয়। কী নিয়মে হয়? বীজগণিতিক নিয়মে হয়। যেমন 5 কিলোমিটার যাচ্ছি, তারপর আবার 2 কিলোমিটার যাচ্ছি, তাহলে ক কিলোমিটার হলো? 7 কিলোমিটার। তো এরকমই মানে যেটাই হোক, যেমন আমরা যোগ বিয়োগ নর্মাল করি সেরকমই আমরা যোগ বিয়োগ করবো। তাহলে বীজগণিতিক নিয়ম অনুসারে এখানকার স্কেলার রাশির যোগ বিয়োগটা হয়, কিন্তু ভেক্টর রাশির যোগ বিয়োগ গুণ ভাগ সাধারণত ত্রিভুজ বা সামান্তরিক সূত্র অনুযায়ী হয়। দুটি স্কেলার রাশির গুণফল সর্বদা স্কেলার রাশি। উদাহরণ হিসাবে 3 মিটার আর 7 মিটার 21 মিটার স্কোয়ার। অর্থাৎ দুটি স্কেলার রাশির গুণফল সর্বদা স্কেলার রাশি হবে, কিন্তু দুটি ভেক্টর রাশির গুণফল সর্বদাই ভেক্টর রাশি হবে তার কোনো মানে নেই। ভেক্টর রাশি হতে পারে আবার স্কেলার রাশিও হতে পারে। এবার দেখে নিই কয়েকটা প্রশ্ন, দেখবে তোমরা সহজেই অ্যান্সারগুলো দিতে পারবে প্রশ্নে। যে রাশির মান আছে কিন্তু দিক নেই তাই কী রাশি বলে? বলো, এখনই বললাম কী রাশি? ঠিকই বলেছি, স্কেলার রাশি। তোমরা যারা যারা আছো কমেন্টে অ্যান্সারটা দাও। সেকেন্ড কোশ্চেন, নিম্নলিখিত কোনটি স্কেলার রাশির উদাহরণ? কোনটি স্কেলার রাশির উদাহরণ? স্যার আপনি বললেন সরণ তো ভেক্টর রাশির মধ্যে পড়ছে, বেগটাও ভেক্টর রাশির মধ্যে পড়ছে, ত্বরণটাও ভেক্টর রাশির মধ্যে পড়ছে, তাহলে কোনটা পড়েনি? শুধুমাত্র প্রস্থ যেটা আছে সেটাই ভেক্টর রাশির মধ্যে পড়েনি। তাহলে নিম্নলিখিত কোনটি স্কেলার রাশি হবে? প্রস্থটাই হবে আমার স্কেলার রাশি। আচ্ছা, তারপর যে রাশির মান ও দিক আছে তাকে কী রাশি বলা হয়? যে সমস্ত রাশির মান ও দিক আছে, মানও আছে দিক মানে অভিমুখ, তাহলে মানও আছে আর অভিমুখ আছে, কোন রাশির মধ্যে আছে? স্কেলার রাশি না ভেক্টর রাশি? ঠিকই বলছো, ভেক্টর রাশির মধ্যে। নিম্নলিখিত কোনটি ভেক্টর রাশির উদাহরণ? কোনটি ভেক্টর রাশির উদাহরণ? স্যার আপনি তো বলেছেন দৈর্ঘ্য হচ্ছে স্কেলার রাশির উদাহরণ, প্রস্থ স্কেলার রাশি, আয়তনও স্কেলার রাশি, তাহলে কোনটা বেশি রয়ে গেল? শুধুমাত্র সরণ শুধুমাত্র রইল ভেক্টর রাশির উদাহরণে। আচ্ছা, যে সমস্ত প্রাকৃতিক বিষয়কে পরিমাপ করা যায় তাকে কি বলে? যে সমস্ত প্রাকৃতিক বিষয়কে পরিমাপ করা যায় তাকে কি বলে? তাকে বলো ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলে। বাহ, খুব সুন্দর। এবার আসছি নেক্সট টপিক, মৌলিক একক সম্পর্কে। তাহলে মৌলিক একক জিনিসটা কি? যে সমস্ত ভৌত রাশি একক অন্যান্য ভৌত রাশির এককের ওপর নির্ভরশীল নয়, যাদের সাহায্যে অন্যান্য ভৌত রাশি কী হয়? গঠন হয় বা গঠন করা যায়, সেই সমস্ত ভৌত রাশির এককগুলিকে মৌলিক একক বা মূল একক বলে। যেমন ধরো তোমরা
ভায়েল আর কনসোনেন্ট পড়েছো, তাহলে ভায়েল কোনগুলি? এ, ই, আই, ও, ইউ। এগুলো কি হয়? এগুলো উচ্চারণের জন্য অন্য কারো উচ্চারণে সাহায্য করে না। যেমন এ উচ্চারণে আসছে, যেমন ই উচ্চারণে আসছে। কিন্তু যখনই আমি কনসোনেন্টগুলোকে উচ্চারণ করব, যেমন বি, ই, তাহলে বি এর সাথে ই এর সাউন্ড আসছে। সি এর সাথে ই এর সাউন্ড আসছে, অর্থাৎ বিকে উচ্চারণ করার জন্য সি এর সাহায্য নিতে হচ্ছে, সিকে উচ্চারণ করার জন্য ই এর সাহায্য নিতে হচ্ছে। তাহলে বিকে উচ্চারণ করার জন্য ই এর সাহায্য নিচ্ছি, সিকে উচ্চারণ করার জন্য ই এর সাহায্য নিচ্ছি। এরকমভাবে প্রতিটাই কনসোনেন্টকে উচ্চারণ করার জন্য কোনো না কোনো ভায়েলের সাহায্য নিয়েই করছি। কিন্তু ভায়েল উচ্চারণের সময় শুধু নিজেই উচ্চারিত হচ্ছে, ভায়েল কারো সাহায্য নিয়ে উচ্চারিত হচ্ছে না। তেমনই মৌলিক একক সে নিজেই গঠিত হতে পারে, সে কারো সাহায্য নিয়ে গঠিত হয় না, সে অন্য একক গঠনে সাহায্য করে। তো সেই সমস্ত এককগুলিকে বলবো আমরা মৌলিক একক। যেমন দেখবে জঙ্গলে সিংহ যেমন একা একা ঘুরে, তেমনি মৌলিক এককও সেরকমভাবে একা একা থাকতে পছন্দ করে। অর্থাৎ মৌলিক একক একা একাভাবেই গঠিত হয়। আমাদের 7টি মৌলিক একক আছে, তোমাদের কিন্তু প্রত্যেকটা মৌলিক এককের একক প্রতীক চিহ্ন মনে রাখতে হবে। যেমন দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, প্রতীক চিহ্ন কি? এম। ভরের একক হচ্ছে কিলোগ্রাম, প্রতীক চিহ্ন কি? কেজি। সময়ের একক হচ্ছে সেকেন্ড, প্রতীক চিহ্ন কি? এস। তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, প্রতীক চিহ্ন কে। তড়িৎ প্রবাহ একক হচ্ছে অ্যাম্পিয়ার, প্রতীক চিহ্ন এ। মৌলিক রাশির মধ্যে দীপন প্রাবল্য, তার একক হচ্ছে ক্যান্ডেলা, প্রতীক হচ্ছে সিডি। এবং পদার্থের পরিমাণ একক হচ্ছে মোল, প্রতীক হচ্ছে MOL। এগুলো কিন্তু 7টা তোমাদের মনে রাখতে হবে, কারণ শর্ট কোয়েশ্চেন থাকে এগুলো থেকে। এরপর আসছি আমরা লব্ধ একক সম্পর্কে। লব্ধ একক কি? ইংরেজিতে কনসোনেন্ট যেমন, এখানে লব্ধ এককও তেমন। এরা কি এককভাবে গঠিত হতে পারে না, এরা মৌলিক এককের সাহায্য নিয়েই গঠিত হয়। তাহলে যে সমস্ত ভৌত রাশির একক এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠিত হয়, সেই সমস্ত ভৌত রাশির এককগুলিকে লব্ধ একক বলা হয়। তাহলে লব্ধ একক কী হচ্ছে? ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল কী দ্বারা গঠিত? দৈর্ঘ্য নামক একটা মৌলিক একক আর প্রস্থ নামক একটা মৌলিক একক দ্বারা গঠিত। বল, ভর ও ত্বরণ দ্বারা গঠিত। তেমনি এগুলো কী হচ্ছে? এগুলো যে গঠিত হচ্ছে, এগুলো মৌলিক এককের সাহায্য নিয়ে গঠিত হচ্ছে, এরা কিন্তু এককভাবে গঠিত হতে পারে না। এবারে এককের ধারণা সম্পর্কে জানবো, যে একক জিনিসটা কী, কেন এর ব্যবহার করা হয়, সেটা হচ্ছে এককের ধারণা। তাহলে যে নির্দিষ্ট মানকে ধরে কোনো ভৌত রাশির পরিমাপ করা হয় তাকে একক বলা হয়। অর্থাৎ যে নির্দিষ্ট মানকে ধরে কোনো ভৌত রাশির পরিমাপ করা বলতে বোঝানো হচ্ছে, ধরো আমি তোমাকে বললাম যে যাও তো দোকান থেকে 7 নিয়ে আসো, তো তুমি বুঝতে পারলে যে 7 মানে কি? আমি 7 গ্রামের কথা বললাম, আচ্ছা 7 কেজির কথা বললাম, 7 বস্তার কথা বললাম, এগুলো তো বলিনি, আমি 7 বলে দিলাম। তাহলে আমার সঙ্গে এর সঙ্গে কী দরকার ছিল? কেজি না গ্রাম? এবং কী আনবো? আলু, চিনি, আপেল, নেবু, চাল, ডাল, তো এগুলোকে আমাকে যোগ করতে হবে, তবেই তো আমি সেই জিনিসটা সম্পর্কে ক্লিয়ার ধারণা পাবো। তেমনি এককও কোনো ভৌত রাশির পরিমাপকে এইভাবেই মানে বিশ্লেষণ করতে সাহায্য করে। তাহলে কোনো নির্দিষ্ট মানকে ধরে ভৌত রাশির পরিমাপ করা হয় তাকে একক বলা হয়। তো তুমি কালকে দোকানে গেলে, আচ্ছা কাকু আমাকে 7 আপেল দাও তো, কাকু বুঝতে পারবে 7 আপেল বলতে কী বুঝছো? তো 7 কেজি বলতে হবে, 7 বস্তা, 7 পেটি, তাহলে 7-এর সাথে কী আছে সেটা তো আমাকে ক্লিয়ার করে দিতে হবে। এটার জন্যে এককের প্রয়োজন পড়ে। এককের প্রয়োজনীয়তা কী কী আছে দেখো। একক ছাড়া কোনো রাশির পরিমাপ অর্থহীন। কেবলমাত্র রাশির মান দিয়ে কোনো কিছু বোঝা যায় না। যেমন কেবলমাত্র 7 বললে আমরা কিছু বুঝতে পারি না, কিন্তু 7 সেমি বললে আমরা বুঝতে পারি যে আমাদের উচ্চতার কোনো একটা পরিমাপ দিয়েছে, কোনো একটা নির্দিষ্ট দৈর্ঘ্য বোঝাই 7 সেমি। যখন আমি অ্যাড করব, 7 বলার সঙ্গে আমার কোনো কিছু ছিল না, আমি যখন 7 সেমি অ্যাড করে দিলাম তখন আমি বুঝতে পারলাম যে এটা কোনো আমার একটা দৈর্ঘ্যের পরিমাপ দিয়েছে। আমি 7-এর সাথে যদি কেজি অ্যাড করে দিতাম তাহলে বুঝতে কোনো একটা ভরের একক দিয়েছে, মানে কোনো কিছু পরিমাপ করা হয়, কোনো কিছু মাপা হয়েছে, দোকান থেকে ওজন দাঁড়িয়ে কোনো কিছু মাপা হয়েছে, তবে 7 কেজি এসেছে। তো এইভাবে একক যদি না দিই তাহলে কোনো কিছুর রাশিরই পরিমাপ করা যাবে না। সেকেন্ড হচ্ছে যে একই একক রাশির বিভিন্ন পরিমাপের মধ্যে সম্পর্ক স্থাপন করে। যেমন 9 কিগ্রা এবং 900 গ্রাম দুটি ভরের পরিমাপেই 9 কিগ্রা 900 গ্রামের থেকে বেশি এটি একক থেকে জানতে পারা যায়। যেমন ধরো এই সেকেন্ড পয়েন্টটার মানে হচ্ছে যে ধরো আমি বললাম দুজন ছেলে আছে আমার কাছে, আমি বললাম যাও তোমরা দোকানে যাও, একজন 900 আলু নিয়ে এসো, একজন 9 আলু নিয়ে এসো। তাহলে যখন তুমি এই জিনিসটা শুনলে যে আমি একজনকে 900 বললাম, একজনকে 9 বললাম, তাহলে তোমার কী মনে হচ্ছে? তাহলে 900টা বেশি 9টা কম।
কিন্তু আমি পরক্ষণেই বলে দিলাম যে তুমি 9 কেজি আলু নিয়ে আসবে, তুমি 900 গ্রাম আলু নিয়ে আসবে। তখনই তুমি বুঝতে পারলে ও 900 গ্রাম আর 9 কেজি, তাহলে কি 900 গ্রামটা ছোট হয়ে গেল আর 9 কেজিটা বড় হয়ে গেল। তাহলে যখনই আমি তার পেছনে এই এককটা যোগ করব, তখনই আমার একই রাশি, গ্রামটা আমি ভর পরিমাপ করতে ব্যবহার করছি, কেজিটা আমি ভর পরিমাপ করতেই ব্যবহার করছি। তাহলে যখনই আমি রাশিটা দিয়ে দেবো, তখন একই যে রাশি আছে সেই রাশির বিভিন্ন পরিমাপকে পার্থক্য, মানে এই একই রাশির মধ্যেই পার্থক্য নির্দেশ করে দিল এই এককটি। একই রাশি আমি বললাম কি ভর পরিমাপের একক হচ্ছে 900 গ্রাম, আর 9 কেজি হচ্ছে ভর পরিমাপের একক। তো এই যে কেজি আর গ্রাম দুটি তো ভর পরিমাপের একক, কিন্তু এটা কি হচ্ছে একই রাশি, মানে এই ভরের মধ্যেই পার্থক্য নির্দেশ করে দিল যে কোনটা বেশি কোনটা কম, যখন আমি এই এককটা তার পেছনে অ্যাড করলাম। আচ্ছা, আরেকটা হচ্ছে যে কোনো ভৌত রাশির স্বতন্ত্রতা একক দ্বারাই বোঝানো যায়। কোনো ভৌত রাশির স্বতন্ত্রতাও কিসের দ্বারা বোঝানো যায়? একক দ্বারাই। ভৌত রাশির স্বতন্ত্রতা মানে বলছে যে আমি যখনই, যেমন প্রথমে উদাহরণে আমি কি বললাম যে 7 সেমি, তা যখনই আমি সেমি কথাটা, আমি যখন 7 বলেছিলাম তখন তুমি বুঝতে পারলে না, যখন আমি সেখানে 7 সেমি অ্যাড করে দিলাম, সেমি কথাটা অ্যাড করলাম, তখন তুমি বুঝলে ও এটা তো মনে হয় দৈর্ঘ্য পরিমাপের একক, মানে আমার উচ্চতা পরিমাপ করছে। আমি যদি বলে দিলাম 7 কেজি, তখন তুমি ভাববে তাহলে কেজিটা যখন দেখলে 7 তো আগে থেকেই ছিল, যখন তুমি কেজিটা দেখতে পেলে, যে কেজি শুনলে, তখন বুঝলে ও হো এটা তো আমার কি ভর পরিমাপের একক, অর্থাৎ সে দোকান থেকে কোনো কিছু ওজন করে নিয়ে এসছে। তাহলে দৈর্ঘ্য 7 একই আছে, আমি যখন দৈর্ঘ্য অ্যাড করলাম তখন তুমি বুঝলে ও এটা তো মানে কোনো কিছু উচ্চতা পরিমাপ করছে। আবার আমি যখন মানে 7-এর সঙ্গে যখন আমি সেমি অ্যাড করে দিয়েছিলাম, তখন বুঝলে এটা তো দৈর্ঘ্য পরিমাপ করছে। এবং যখন আমি কেজি অ্যাড করে দিলাম, তখন বুঝলে ও এটা তো ভর পরিমাপ করছে। তাহলে এইভাবে রাশি, ভৌত রাশির স্বতন্ত্রতাও বোঝানো যায় এই একক দ্বারা। এবার হচ্ছে সিজিএস, এফপিএস, এমকেএস। এগুলো কি? সিজিএস, এফপিএস, এমকেএস প্রতিটাই এক একটা করে একক, এদের পুরো নামগুলো তোমাদের মনে রাখতে হবে। যেমন সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এফপিএস হচ্ছে ফুট পাউন্ড সেকেন্ড, এমকেএস হচ্ছে মিটার কিলোগ্রাম সেকেন্ড। তাহলে এগুলো হচ্ছে পুরো নাম। এবং এগুলো কী কী পরিমাপ করতে ব্যবহার হয় দেখো। সিজিএস এককের সাহায্যে আমরা দৈর্ঘ্য পরিমাপ করি সেন্টিমিটারে, ভর পরিমাপ করি গ্রামে এবং সময় পরিমাপ করি সেকেন্ডে। এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপ করি ফুটে, ভর পরিমাপ করি পাউন্ডে এবং সময় পরিমাপ করি সেকেন্ডে। এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপ করি মিটারে, ভর পরিমাপ করি কিলোগ্রামে এবং সময় পরিমাপ করি সেকেন্ডে। এবার আসে এসআই সিস্টেম। তাহলে দেখো, এর আগে দেখলে যে দৈর্ঘ্য পরিমাপ করার জন্য, যখন আমি দৈর্ঘ্য মানে কি, আমি ধরো এখান থেকে এই জায়গাটা পরিমাপ করব, এই জায়গাটা, তাহলে আমি 3টা একক পেয়ে গেলাম। প্রথমে পেয়েছিলাম সেন্টিমিটার, তারপর পেলাম কি ফুট, তারপর পেলাম মিটার। তাহলে ধরো সেন্টিমিটার আমি বললাম 1 সেন্টিমিটার, ধরো 1 সেন্টিমিটার মানে আন্দাজ অনুযায়ী এইটুকু হয়ে গেল। 1 ফুট মানে হয়তো এতটা জায়গা হয়ে গেল, 1 মিটার মানে হয়তো তার চেয়ে বেশি হয়ে গেল। তাহলে দেখো প্রত্যেকটাই একই দেওয়া আছে, আমি কি তার বেশি নিয়েছি? 2-3 তো লিনি, এটা 1 সেন্টিমিটার, 1 ফুট, 1 মিটার। তাহলে এই 3টাকে একই দৈর্ঘ্য হলো। ধরো আমি যদি যাই, আমি গেলাম আজ আমার গ্রাম হচ্ছে সরবড়ি গ্রাম, আমি হয়তো তোমাদের গ্রাম গেলাম, তোমরা হয়তো সেন্টিমিটারের দৈর্ঘ্য পরিমাপ করো, জমির দাম তোমরা একই নিচ্ছ। ধরো আমার কাছেও আমি এখানে থাকছি, আমার 1 ফুট জমির দাম, 1 ফুট জমির দাম হচ্ছে 5,000 টাকা। আমার পাশের গ্রামে 1 মিটার জমির দাম হচ্ছে 5,000 টাকা। এবং আমার অন্য একটা পাশে যে গ্রাম আছে সেখানে আমি পরিমাপ করছি, সে 1 সেমি জমি দেয় 5,000 টাকায়। তাহলে টাকার পরিমাণটা তো আমার একই, কিন্তু জমির যে দৈর্ঘ্যের পরিমাণ সেটাকে আমি একই পাচ্ছি না, কারণ সেই গ্রামে সেন্টিমিটার, যেখানে সেন্টিমিটারের পরিমাপ করেছে, সে 1 সেন্টিমিটারে এইটুকু জমি দিচ্ছে, আমার 1 ফুটে আমি এতটা জায়গা দিচ্ছি, এবং আমার পাশের গ্রামে 1 মিটারে এতটা জায়গা দিচ্ছে। তাহলে দেখো টাকার পরিমাণ তো একই, টাকা 5,000 টাকা নিচ্ছে, কিন্তু যেহেতু ও বলছে আমাদের এখানে দৈর্ঘ্য এরকমভাবেই পরিমাপ করা হয়, কিসে পরিমাপ করা হয়? 1 সেন্টিমিটারে পরিমাপ করা হয়। এ বললো আমার গ্রামও, আমি বললাম আমার গ্রামে দৈর্ঘ্য কিন্তু ফুটে পরিমাপ করা হয়, তাহলে 1 ফুট মানে আমি এতটাই দেবো। এ বলছে আমাদের গ্রামে দৈর্ঘ্য পরিমাপ করা হয় মিটারে, আমি 1 মিটার মানে এতটাই জানি। তাহলে কি হবে? আমার কোথায় জমি কিনে লাভ হবে? আমার এইখানে জমি কিনে লাভ হবে, কারণ আমাকে একই টাকার মধ্যে বেশি জমি পেয়ে যাচ্ছি। আমার এইখানে জমি কিনে কী হয়ে যাবে? লস হয়ে যাবে। কেন লস হয়ে যাবে? কারণ আমি এখানে তো যে টাকাটা দিচ্ছি সেই অনুযায়ী কি আমি অতটা জমি পাচ্ছি? আমি যেখানে টাকাটা দিচ্ছি আমি সেই অনুযায়ী এতটা জমি এখানে পাচ্ছি না, কারণ এখানে জমির পরিমাণটা আমি কম পেয়েছি, এখানে জমির পরিমাণটা আমি বেশি পেয়েছি। তাহলে বিভিন্ন দেশে এইভাবে বিভিন্ন একক ছড়িয়ে ছিটিয়ে আসে। তার জন্য আমাদের এক দেশ থেকে যখন অন্য দেশে যাই, তখন যে কোনো জিনিসই পরিমাপ করতে অসুবিধা হয়ে যায়। এই সমস্যা দূর করার জন্য
এই সমস্যা দূর করার জন্য 1960 খ্রিস্টাব্দে একটা একক নিয়ে আসা হয়, সেটার নাম হচ্ছে এসআই সিস্টেম। যার মানে হচ্ছে এবার থেকে যদি আমি আমার গ্রামে 1 মিটার মানে এতটা জায়গা, তাহলে সমস্ত জায়গায় মানে পৃথিবীর সব জায়গায় জায়গার দৈর্ঘ্য পরিমাপ করা হবে কিন্তু মিটারে, সেখানে কিন্তু ফুট সেন্টিমিটার আর চলতে দেওয়া হবে না। কারণ তাহলে কী হচ্ছে, তাহলে আমার গ্রামও যা দৈর্ঘ্য, আমার পাশের গ্রামও চাই, এবং আমার অন্য যে গ্রামটা ছিল সেইখানেও আমার কিন্তু হয়ে গেলো কি দৈর্ঘ্যর ক্ষেত্রে আমার দূরত্বটা একই হয়ে গেলো। আমার গ্রামে 1 মিটার মানে এতটা জায়গা, পাশের গ্রামে 1 মিটার মানে এতটা, আর অন্য একটা গ্রাম আছে সেই গ্রামও 1 মিটার মানে এতটা। এখন আমার জমির দামও 5,000, ওর এখানে জমি 5,000, এখানে জমি 5,000, তাহলে আমার যেখানেই কিনি আমি একই পরিমাণ জমি পাবো এবং একই পরিমাণ টাকা দেবো। তাহলে আমার তার কোনো ভেদভাব হচ্ছে না। কারণ বলা হলো যে এখন দৈর্ঘ্য পরিমাপের জন্য আমরা একটা একক ব্যবহার করব, সেটা হচ্ছে এসআই একক। তাহলে এসআই একক কিসে পরিমাপ করা হয়? মিটারে পরিমাপ করা হয়। তাহলে পৃথিবীর সব জায়গায় এখন 1 মিটার মানে এতটা জায়গা। তাহলে আমি ভারতে কিনি, চাই লন্ডনে কিনি, চাই আমেরিকাতে কিনি, বা আমি আমার গ্রামে কিনি বা আমার পাশের গ্রামে কিনি, যেখানে কিনি আমি 1 মিটার মানে কি এতটা জায়গায় পাবো। তাহলে আমার কিন্তু জায়গা কম বেশি আর হচ্ছে না। তাহলে প্রতিটা ভৌত রাশিকে পরিমাপ করার জন্য এরকম একটা নির্দিষ্ট ফিক্সড একক করে দেওয়া হয়, যেটা সারা বিশ্বে সব জায়গায় যেমন প্রচলিত হয়। এই এককটাকে বলা হয় এসআই একক। কখন আনা হয় এই এককটাকে? আনা হয় 1960 খ্রিস্টাব্দে। এই এককটাকে আনা হয়েছে 1960 খ্রিস্টাব্দে। এই এককে দৈর্ঘ্য পরিমাপ করা হয় মিটার দ্বারা, ভর পরিমাপ করা হয় কিলোগ্রাম দ্বারা, এবং সময় পরিমাপ করা হয় সেকেন্ড দ্বারা। এই পদ্ধতি আসলে এমকেএস পদ্ধতিরই সংশোধিত রূপ। কিসের সংশোধিত রূপ? এমকেএস পদ্ধতিরই সংশোধিত রূপ। তাহলে তোমাদের কাছে যদি কোশ্চেন আসে যে এসআই সিস্টেম কত সালে আনা হয়? 1960 সালে আনা হয়। এসআই পদ্ধতি কার সংশোধিত রূপ? এসআই পদ্ধতি এমকেএস সিস্টেমেরই সংশোধিত রূপ। এবারে হচ্ছে কয়েকটা পরিপূরক আছে, দেখে নাও। পরিপূরক এসআই পদ্ধতিতে আরও 2টি রাশির একক নির্দিষ্ট করা হয়েছে, যেমন কোণ আর ঘনকোণ। একটা হচ্ছে কোণ আর একটা হচ্ছে ঘনকোণ। এদের একক যথাক্রমে রেডিয়ান। তাহলে কোণের একক কি? রেডিয়ান। ও ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। তাহলে কোণের একক হচ্ছে রেডিয়ান ও ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। এদেরকে পরিপূরক একক বলা হয়। তাহলে এসআই পদ্ধতিতে যে সমস্ত এককগুলিকে আনা হয়েছে সেগুলা ওই মৌলিক রাশিগুলিকেই আনা হয়েছে এখানে। তাহলে কি এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপ করবো কিসে? মিটার দ্বারা। ভর পরিমাপ করবো কিসে? কিলোগ্রাম দ্বারা। সময় সেকেন্ড দ্বারা। তাপমাত্রা কেলভিন দ্বারা। তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার দ্বারা। দীপন প্রাবল্য ক্যান্ডেলা দ্বারা। এবং পদার্থের পরিমাণ মোল দ্বারা। তাহলে পৃথিবীর সব জায়গায় কিন্তু এই যে রাশিগুলো আছে, পৃথিবীর সব জায়গায় এই যে রাশিগুলো, এই রাশিগুলোকে পরিমাপ করা হবে এই একক দ্বারাই। এছাড়া অন্য কোনো একক সেখানে আর কাজে লাগবে না। তাই এইটা সারা বিশ্বেই প্রচলিত। এই সিস্টেমটাকে বলা হয় এসআই সিস্টেম। এবার এককবিহীন ভৌত রাশি কী হচ্ছে? স্যার আপনি তো বললেন একক তো প্রত্যেক রাশির মধ্যেই কোনো না কোনো একক ছাড়া তো কোনো রাশির অর্থহীন হয়ে যায়। তাহলে এককবিহীন কী করে রাশি হতে পারে? কিছু কিছু রাশি আছে যেগুলো একক নেই, তাদেরকে অনুপাত আকারে প্রকাশ করা হয়, সেগুলোকে বলা হয়েছে এককবিহীন ভৌত রাশি। তাহলে কিছু কিছু ভৌত রাশি আছে যাদের প্রকাশ করতে কোনো রকম এককের প্রয়োজন পড়ে না। এগুলো কিসের সাহায্যে পরিমাপ করা হয়? অনুপাতের সাহায্যে পরিমাপ করা হয়। যেমন ধরো মৌলের পারমাণবিক গুরুত্ব এইভাবে প্রকাশ করা হয়, বা আপেক্ষিক গুরুত্ব এইভাবে অনুপাতে প্রকাশ করা হয়। তাহলে তোমাদের কাছে কোশ্চেন দেখবে একটি এককবিহীন রাশির উদাহরণ দাও। কি দেখবে? মৌলের পারমাণবিক গুরুত্ব বা আপেক্ষিক গুরুত্ব। আশা করি ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে। এই ক্লাসটির নেক্সট ভিডিও আসবে নেক্সট দিনেই। আশা করি ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে। তাড়াতাড়ির মধ্যে এই ক্লাসের নেক্সট ভিডিও আসছে। তোমরা চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং কমেন্ট ও লাইক করো, যাতে তোমাদের কোথায় অসুবিধা হচ্ছে সেটা আমি বুঝতে পারি। এছাড়া আমার চ্যানেলের নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, তোমরা তাড়াতাড়ি সেখানে জয়েন হয়ে যাও, কারণ যাবতীয় স্টাডি ম্যাটেরিয়াল সেই গ্রুপের মধ্যেই তোমরা পেয়ে যাবে।